আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, মাদুরোকে আটকের পর ট্রাম্পের ঘোষণা। ইরাকের মতো করেই ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, নিহত ৪০। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি, বার্লিনে বৈঠক শেষে ট্রাম্প। জাতিসংঘের পরমাণু সংস্থার উপর থেকে বিশ্বাস উঠে গেছে ইরানের প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপট এখন এক নাটকীয় মোড় নিয়েছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ভেনেজুয়েলার দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন যে এখন থেকে ভেনেজুয়েলা পরিচালনার দায়িত্ব এক প্রকার যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। আপনারা যদি আন্তর্জাতিক রাজনীতির দিকে একটু নজর দেন, তবে দেখবেন যে ভেনেজুয়েলার সাথে আমেরিকার সম্পর্ক বরাবরই সাপে নেউলে ছিল। কিন্তু মাদুরোর পতনের পর ট্রাম্পের এই সরাসরি হস্তক্ষেপের ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভেনেজুয়েলার জনগণ দীর্ঘদিন ধরে অপশাসন এবং অর্থনৈতিক মন্দার কবলে ছিল এবং এখন সময় এসেছে সেখানে একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা কায়েম করার। তবে ট্রাম্পের এই ভেনেজুয়েলা চালানো সংক্রান্ত বক্তব্যটি নিয়ে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ একটি সার্বভৌম দেশের শাসনভার অন্য দেশের হাতে চলে যাওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে বলে অনেকে মনে করছেন। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে ভেনেজুয়েলার খনিজ তেল এবং প্রাকৃতিক সম্পদের ওপর আমেরিকার অনেক আগে থেকেই একটা নজর ছিল এবং ট্রাম্পের এই পদক্ষেপ সেই বাণিজ্যিক স্বার্থকেও রক্ষা করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই ঘোষণা কি ভেনেজুয়েলার সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে, নাকি এটি নতুন কোনো সংঘাতের শুরু? কমেন্ট করে আমাদের আপনার মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। ট্রাম্প আরও বলেছেন যে তিনি ভেনেজুয়েলার পুনর্গঠনে বড় বিনিয়োগ করবেন, যাতে দেশটি আবার দক্ষিণ আমেরিকার একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। তবে এই পুরো প্রক্রিয়ায় রাশিয়ার মতো দেশগুলোর ভূমিকা কী হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, কারণ রাশিয়া দীর্ঘকাল ধরে মাদুরো সরকারকে সমর্থন দিয়ে আসছিল। ট্রাম্পের এই রণকৌশল মূলত আমেরিকা ফার্স্ট নীতিরই একটি অংশ, যেখানে তিনি সরাসরি প্রভাব খাটিয়ে আমেরিকার মিত্রদের একটি শক্তিশালী বলয় তৈরি করতে চাইছেন এবং ভেনেজুয়েলার এই পরিবর্তন পুরো ল্যাটিন আমেরিকার রাজনীতিতে আমেরিকার নিয়ন্ত্রণ আবার মজবুত করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। ভেনেজুয়েলার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জানা যাচ্ছে যে দেশটিতে ইরাকের স্টাইলে একটি বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। প্রাপ্ত তথ্যানুযায়ী এই হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দার ঝড় তুলেছে। এই হামলার ধরন দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন যে ২০০৩ সালে ইরাকে যেভাবে হঠাৎ করে হামলা চালানো হয়েছিল, ঠিক সেই একই কৌশলে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি ছিল যে মাদুলোপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল তাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে, কিন্তু স্থানীয় সূত্রগুলো বলছে যে এখানে বেশ কিছু সাধারণ মানুষেরও প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। আপনারা যারা খবরটি দেখছেন তারা হয়তো ভাবছেন যে কেন বারবার যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে হচ্ছে। আসলে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে যুক্তরাষ্ট্র সেখানে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এই পথ বেছে নিয়েছে। ইরাক যুদ্ধের সেই দুঃসহ স্মৃতি অনেকের মনে গেঁথে আছে এবং ভেনেজুয়েলায় একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি সাধারণ মানুষের মনে ভীতি তৈরি করছে। এই অভিযানে ড্রোন এবং উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে, যা অল্প সময়ে বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো এই প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা তদন্তের দাবি জানাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেও এই সামরিক অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, কারণ অনেক মার্কিন নাগরিক মনে করছেন যে অন্য দেশের যুদ্ধে আমেরিকার সরাসরি জড়িয়ে পড়া ঠিক হচ্ছে না। তবে পেন্টাগন থেকে জানানো হয়েছে যে তাদের মূল লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠা এবং কোনো প্রকার বড় ধরনের প্রতিরোধ ছাড়াই তারা এই অভিযান শেষ করার চেষ্টা করেছে। আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা প্রতিক্ষণ আপনাদের সঠিক ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করি।
এই ৪০ জনের মৃত্যু ভেনেজুয়েলার নতুন শাসন ব্যবস্থার সামনে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিতর্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হতে পারে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দীর্ঘদিনের যুদ্ধ নিয়ে এবার একটি আশার আলো দেখা যাচ্ছে বার্লিনে অনুষ্ঠিত এক গোপন বৈঠকের পর। ডোনাল্ড ট্রাম্প বার্লিনে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাছাকাছি পৌঁছেছে। আপনারা জানেন যে এই যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে এবং কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন, তাই এই চুক্তির খবরটি অবশ্যই একটি ইতিবাচক বার্তা। ট্রাম্প বারবারই বলে আসছেন যে তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ মাত্র কয়েক দিনের মধ্যে বন্ধ করতে পারেন এবং বার্লিনের এই বৈঠকের পর তার সেই আত্মবিশ্বাস এখন বাস্তবের রূপ নিতে যাচ্ছে বলে মনে হচ্ছে। ট্রাম্পের মতে রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষই এখন যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে আসতে আগ্রহী এবং তিনি একটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। তবে এই চুক্তির শর্তগুলো কি হতে পারে তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে যে ইউক্রেনকে হয়তো কিছুটা অঞ্চল ত্যাগ করতে হতে পারে অথবা ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে কোনো বিশেষ শর্ত মেনে নিতে হতে পারে। বার্লিনের এই বৈঠকে জার্মানি এবং ফ্রান্সের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং তারা ট্রাম্পের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন, কারণ ইউরোপ এখন জ্বালানি সংকট এবং শরণার্থী সমস্যা থেকে মুক্তি পেতে চায়। যুদ্ধের ময়দানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও ইদানিং সুর কিছুটা নরম করেছেন, যদিও তিনি সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অটল আছেন। ট্রাম্পের এই কূটনৈতিক সাফল্য যদি সত্যি সফল হয় তবে এটি হবে একবিংশ শতাব্দীর অন্যতম বড় একটি অর্জন। আপনারা কি মনে করেন, ট্রাম্প কি সত্যিই পারবেন পুতিন এবং জেলেনস্কিকে এক টেবিলে বসাতে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন। এই সম্ভাব্য চুক্তির ফলে বিশ্ববাজারে তেলের দাম কমতে পারে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসতে পারে বলে অর্থনীতিবিদরা আশা করছেন। যদিও কট্টরপন্থীরা এই চুক্তির বিরোধিতা করতে পারে, তবে সাধারণ মানুষের কাছে যুদ্ধ বন্ধ হওয়াটাই এখন সবচেয়ে বড় চাওয়া। অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি বেশ কড়া মন্তব্য করেছেন, যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। তিনি সরাসরি বলেছেন যে জাতিসংঘের পরমাণু সংস্থার অর্থাৎ IAEA-এর ওপর থেকে তাদের সব বিশ্বাস উঠে গেছে। আপনারা জানেন যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে ইরানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং IAEA বারবার অভিযোগ করে আসছে যে ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলো ঠিকমতো পরিদর্শন করতে দিচ্ছে না। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন যে সংস্থাটি নিরপেক্ষভাবে কাজ না করে বরং পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকার স্বার্থ রক্ষা করছে। তিনি আরও বলেছেন যে ইরান বরাবরই শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের কথা বলে আসছে, কিন্তু IAEA কেবল রাজনৈতিক উদ্দেশ্যে ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। এই বিবৃতির ফলে আগামী দিনে ইরানের পরমাণু চুক্তি পুনরায় কার্যকর করার যে সম্ভাবনা ছিল তা আরও অনিশ্চিত হয়ে পড়ল। ইরানের সাধারণ মানুষের দাবি যে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার তাদের আছে এবং এর ওপর ভিত্তি করে তাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার যে চেষ্টা চালানো হচ্ছে তা মেনে নেওয়া হবে না। IAEA-এর প্রধান রাফায়েল গ্রোসি এই মন্তব্যের প্রেক্ষিতে কোনো পাল্টা জবাব না দিলেও ধারণা করা হচ্ছে যে আন্তর্জাতিক মহলে এর প্রতিক্রিয়া হবে অনেক তীব্র। ইরানের এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ ইসরায়েল এই পরমাণু কর্মসূচির ঘোর বিরোধী। পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন যে যতদিন না পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের ওপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে এবং নিরপেক্ষ আচরণ করছে, ততদিন তারা কোনো শর্ত মানবে না। খবরটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ইরানের এই সিদ্ধান্তের ফলে বিশ্ব পরমাণু রাজনীতি এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। সবশেষে গাজা ইস্যু নিয়ে আবারও হতাশাজনক খবর সামনে এসেছে, যেখানে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অধিকাংশ সদস্য দেশ গাজায় অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধবিরতির দাবি জানালেও যুক্তরাষ্ট্র তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে এই প্রস্তাব বাতিল করে দিয়েছে। আপনারা যারা প্রতিদিন গাজার করুণ পরিস্থিতি দেখছেন তারা জানেন যে সেখানে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন এবং মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের যুক্তি হল যে এই প্রস্তাবে হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ নেই এবং তারা মনে করে যে এই মুহূর্তে যুদ্ধবিরতি দিলে হামাস আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে বিশ্বের অধিকাংশ দেশ আমেরিকার এই ভেটোকে অমানবিক এবং পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করছে। ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য খাবার, ঔষধ এবং ত্রাণের অভাব প্রকট আকার ধারণ করেছে এবং এই ভেটোর ফলে সেই হাহাকার আরও দীর্ঘস্থায়ী হবে। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি বলেছেন যে এই ভেটো আসলে ইসরায়েলকে গাজায় অপরাধ চালিয়ে যাওয়ার একটি সবুজ সংকেত। আমেরিকার এই অবস্থানের বিরুদ্ধে খোদ ওয়াশিংটন ডিসিতেও বিক্ষোভ দেখা যাচ্ছে এবং অনেক ডেমোক্র্যাট নেতাও বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বলে, আবার অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে ভিটো দেয়, যা তাদের দ্বিমুখী নীতির প্রতিফলন। গাজার ধ্বংসলীলা থামানোর জন্য এখন বিশ্বের অন্যান্য দেশগুলো বিকল্প কোনো পথ খুঁজছে, কারণ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। আপনাদের কি মনে হয়, আমেরিকার এই ভেটো কি গাজায় শান্তি ফেরানোর পথ আরও কঠিন করে দিল? আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে এই বিষয়ে প্রতিটি আপডেট আপনি সবার আগে পেতে পারেন। গাজার প্রতিটি নিষ্পাপ মানুষের জন্য সারা বিশ্ব এখন প্রার্থনা করছে এবং সবাই চাইছে এই সংঘাতের একটি স্থায়ী সমাধান হোক। আজকের বিস্তারিত সংবাদের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।